শোকের মাস, বেদনার মাস। বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছিল এই মাসেই 1975 সালে। 75-এর 15ই আগস্ট কাল রাতে ঘাতকরা শুধু সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে বাংলাদেশের স্বপ্নকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এক অনুষ্ঠানে বলেছেন, 15 আগস্ট শুধু বঙ্গবন্ধুকে হত্যা নয়, একটি আদর্শকে হত্যা করা হয়েছে। এদেশের বিজয়কে নস্যাৎ করা হয়েছে। আরেকটি প্রশ্ন, এই আগস্ট মাসে কেন বারবার হত্যাকাণ্ড হয়? এদিকে ডেল্টা ভেরিয়েন্টের দাপটে দেশে বেড়েই চলছে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে নানা শঙ্কা মাথায় নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে উপেক্ষা করে আগস্টের প্রথম দিন থেকে ঢাকায় রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলো খুলছে। শনাক্ত ও মৃত্যু যখন বেড়েছে কয়েক গুণ, তখন গার্মেন্টস খোলাটা কতটা যৌক্তিক তা নিয়ে রয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গার্মেন্টস মালিকদের খামখেয়ালিতে করোনা পরিস্থিতি আরো জটিল হলে তার দায় কে নিবে? এখন প্রশ্ন, জীবন ও জীবিকার সমন্বয় করতে যে আমরা জীবনকেই কি হুমকির মুখে ফেলে দিলাম? সবকিছু জানবো আজকে নিচলটাটা বাংলা টক অনুষ্ঠান। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়েই থাকবো আমি বিনাক সোহানি। আজকে আমরা প্রথম পর্যায়ে কথা বলতে চাই শোকাবহ আগস্ট নিয়ে। আজ 1 আগস্ট। আমাদের সঙ্গে কথা বলার জন্য 3 জন অতিথি সংযুক্ত হয়েছেন। চলুন সম্মানিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আছেন আমাদের সঙ্গে জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। আছেন আমাদের সঙ্গে জনাব অজয় দাশগুপ্ত, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আশা করি যুক্ত হবেন ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত সময় দেওয়ার জন্য। আজকে অনুষ্ঠানের প্রথমেই শোকের এই মাসে বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকে নিচলটাটা বাংলা টক অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসতে চাই। এই মাসে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় সূচিত হয়েছিল 1975 সালে। আজ 1 আগস্ট শোকের মাস শুরু হয়েছে। ঘাতকরা শুধু সেদিন সপরিবারে শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে হত্যা করেছে বাংলাদেশের স্বপ্নকে। ইতিহাসের এই নৃশংস হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনি, এবং কেনই হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ঘাতকরা প্রকৃতপক্ষে কি করতে চেয়েছিল এবং তাদের কি উদ্দেশ্য? আশা করি আমাদের মধ্যে এখন ইমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। জনাব অজয় দাশগুপ্ত। বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন এবং এটা কোনো আকস্মিক ব্যাপার ছিল না। আমি পাকিস্তানের গোয়েন্দা প্রতিবেদনের যেসব রিপোর্ট দেখেছি, পূর্ব বাংলা, পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান যেভাবেই বলি, মানুষকে স্বায়ত্তশাসন দিতে হবে। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা আমাদের তুলনায় কম, কিন্তু তারা এখানকে শোষণ করছে, এই কথাগুলো কিন্তু উনি সেই 47 সনের 14 আগস্টের পর থেকেই তিনি বলছেন, মানুষকে সংগঠিত করছেন। এটা একটা দিক। আরেকটা হলো যে এই অঞ্চলের মানুষের জন্য নিবেদিত ছিলেন। 47-এর 14 আগস্ট পাকিস্তান, ওনার কিন্তু ছাত্র আন্দোলনের কেন্দ্র ছিল কলকাতায়। সেখান থেকে তিনি 14 আগস্টের পরে ঢাকায় চলে আসেন, অথচ তার কিছুদিন পরে, 1.5 মাসের মতো পরে, 28শে সেপ্টেম্বর তার প্রথম মেয়ের জন্ম হয়েছে শেখ হাসিনা গ্রামে, কিন্তু উনি তাদেরকে রেখে ঢাকায় চলে এসেছেন এবং 47-এর পরে 48-এ জেলে গেছেন, 49-এ 2.5 মাস জেলে গেছেন, 50 সনের প্রথম দিন থেকে আবার প্রায় 2.5 বছর জেলে। এই যে একটা জীবন, এবং ওই গোয়েন্দা রিপোর্টগুলোতেই আছে যে 1-2 মাস পর পরে উনি গোটা পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানে ভ্রমণ করছেন। ছাত্রলীগ যখন করেছেন তখন ছাত্রলীগের নামে, আওয়ামী লীগ যখন করেছেন আওয়ামী লীগের নামে, বারবার কয়েকদিন পর পরে উনি গোটা প্রদেশ ঘুরতে বেরোতেন, মানুষের কাছে যেতেন, এবং একই কথা, জমিদের প্রথা বাতিল করতে হবে, স্বায়ত্তশাসন দিতে হবে, রাজধানী করাচি থেকে ঢাকায় নিয়ে আসতে হবে, নৌবাহিনীর সদর দপ্তর এখানে নিয়ে আসতে হবে, সেনাবাহিনীর সদর দপ্তর এখানে নিয়ে আসতে হবে। এইভাবেই কিন্তু বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলেছেন। অর্থনীতি কি হবে, কলকারখানা ধনীদের মালিকানায় থাকবে না, এই কথাগুলো কিন্তু বলতেন, সমাজতন্ত্রের কথা বলতেন। সেই অবস্থায় কিন্তু 58 সালে যখন সামরিক শাসন হয়, তখন কিন্তু তিনি তরুণ নেতা, মাত্র 38 বছর বয়স, কিন্তু চ্যালেঞ্জ করলেন সামরিক শাসন। 62-তে ছাত্র আন্দোলন করলো, রাজনৈতিক নেতাদের মধ্যে গ্রেপ্তার হলেন প্রধান তিনি শেখ মুজিব। 63-তে 6 দফা। এই যে একটা জাতিকে শুধুমাত্র
স্বাধীনতার জন্য না তো, একটা উন্নত দেশের স্বপ্ন সামনে রেখে তিনি সংগঠিত করেছেন এবং ৭১ এই দেশকে নেতৃত্ব দিয়েছেন। মাত্র ৩.৫ বছর, এটা কিন্তু কিছুই ছিল না। মানে প্রকৃত অর্থে যে বাস্কেট কেস বলেছে আমেরিকা বা বিশ্ব ব্যাংকের নেতারা, সেটা তো অকারণ বলে না। এই যে দেশে খনিজ সম্পদ নেই, এই দেশ খাদ্য ঘাটতি, এই দেশ লেখাপড়া শিক্ষা নাই, নারীরা অবগুণ্ঠনবতী ঘরের মধ্যে থাকে, হ্যাঁ, এই দেশ তো উন্নত হবে না কোনদিন। সেই দেশটাকে কিন্তু তিনি ৩.৫ বছরের মধ্যে যুদ্ধের ক্ষতি, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, খাদ্য ঘাটতি, তখন আমার মনে আছে অধ্যাপক নুরুল ইসলাম একটা বই লিখেছেন, জিয়াউর রহমানের সাথে ওনার, জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান, পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান, দেখা হয়েছে জিয়ার উদ্যোগেই, জিয়াউর রহমানের উদ্যোগেই তার সঙ্গে কথা হয়েছে। জিয়া বললেন যে এরকম ৫ থেকে ১০ লাখ টন খাদ্য ভারতের পাচার হয়ে যাচ্ছে। তো নুরুল ইসলাম সাহেব তাকে বললেন যে আপনি তো এই কথা বলেন, সেনাবাহিনী আমরা সরকার নামিয়েছে চোরাচালান ঠেকানোর জন্য। সেনাবাহিনী চোরাচালানের যেসব পণ্য আটক করেছে তার মধ্যে চালের স্থান হচ্ছে সপ্তম, ষষ্ঠ বা সপ্তম। কাজেই খাদ্য পাচারের তো কোনো প্রশ্ন আসে না। এটা আপনি কেন বলেন? তো অর্থাৎ এই যে আওয়ামী লীগের মধ্যে মোস্তাক ছিল, বঙ্গবন্ধু কিন্তু মোস্তাককে ১৪ আগস্ট ৭৫ সনে দেখা হয়েছে এবং বলছে চোরা মোস্তাক। চোরা আবার তুই কি ষড়যন্ত্র করতেছিস কে জানে, কালকে তুই বললি যে এই কই মাছ আনতে আমার জন্য বাড়িতে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে। সেই ষড়যন্ত্রের অংশ কিন্তু আওয়ামী লীগের ভেতরেও ছিল। নুসলাম সাহেব বলছেন যে আওয়ামী লীগে এমন কিছু লোক স্বাধীনতার আগে ৬৯-এর পরে এসছে, ৭০-এর পরে এসছে, ৭১-এর স্বাধীনতার পরে এসেছে, যারা এই যে বঙ্গবন্ধু ২ দশকের বেশি সংগ্রাম করেছেন মানুষকে জাগিয়ে তোলার জন্য, নির্যাতন নিজে সহ্য করেছেন, দলের নেতাকর্মীরা সহ্য করেছেন, কিন্তু নতুন যারা আসছে সেই লোকেরা এই কষ্ট সহ্য করে নাই, তারা বরং ক্ষমতার, স্বাধীনতার সুফল ভোগ করার জন্য। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। সুভাষ সিংহরা আপনার কাছে আসতে চাই। আমরা সব সময় দেখেছি, স্বীকার করি আর না করি, আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে সাধারণ মানুষ কিন্তু এখনো ২ ভাগে বিভক্ত। এই বিভক্তি হওয়ার কারণটা কি এবং ঐক্যমতে পৌঁছাতে আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এই যে ইতিহাসের প্রেক্ষাপটটা বললেন জনাব অজয় দাশগুপ্ত, এখন বর্তমান নতুন প্রজন্ম তো ডিজিটাল বাংলাদেশে দেখছে, অবাধে তথ্য প্রবাহ হচ্ছে, তরুণ প্রজন্মকে আমরা কতটুকু জানাতে পেরেছি যেটা অজয় দাশগুপ্ত আজকে বললেন? সকলের সুস্বাস্থ্য কামনা করছি। শোকের মাস আগস্ট, আপনি যথার্থই যে বক্তব্যটি উপস্থাপন করেছেন সেটা বঙ্গবন্ধুর সাথে যারা নিহত হয়েছিলেন, যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। দক্ষিণপন্থী কবি হিসেবে যিনি খ্যাতি লাভ করেছিলেন পরবর্তীতে, কবি আল মাহমুদ, তিনি নিশি ডাক নামে একটা কবিতা লিখেছিলেন। এই কবিতাটা খুব একটা সচরাচর পাঠ করা হয় না। যে সে যখন বলল ভাই সব, অমনি অরণ্যের এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। এবার সে যখন ডাকলো ভাইরা আমার, ভেঙে যাওয়া পাখির ঝাঁক বেঁধে নেমে এলো পৃথিবীর ডাঙায়, তখন কবিরা কলম ও বন্দুকের পার্থক্য ভুলে হাঁটতে লাগলেন খোলা ময়দানে। আমি এ কারণে এটা উৎকলন করলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিনশ্বর। তিনি মাত্র ৫৫ বছর ৫ মাস ২৯ দিনের তার জীবন ছিল, কিন্তু তিনি আমাদের জন্য যা রেখে গেছেন, যে আদর্শ রেখে গেছেন, তার যে ভিত্তি রেখে গেছেন, এগুলো এখনকার সময় ভাবলে এগুলো নিজের কাছে খুব বিস্মিত হতে হয়। ৭৪ সালে সমুদ্র আইন করেছেন, আর জাতিসংঘ সমুদ্র আইন করেছেন ১৯৮২ সালে। হত্যাকাণ্ডের মাত্র ৬ দিন আগে তিনি বাংলাদেশের শেল কোম্পানির কাছ থেকে, বিদেশি কোম্পানির কাছ থেকে, বাংলাদেশের মালিকানায় তিনি শেল কোম্পানির কাছ থেকে বাংলাদেশকে এই গ্যাস ক্ষেত্রগুলো দিয়ে গেছেন মাত্র ১৭-১৮ কোটি টাকা, তাও কিস্তিতে। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত এবং নতুন প্রজন্মের কাছে, যেটা আপনি বললেন, যেটা আন্ডারলাইন করলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি বলি, যে আজকে নতুন করে যারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন, নানান মতের মানুষ এসেছেন, নানান প্রক্রিয়ায় এসেছেন, নানান ভাবে এসেছেন, এবং সেটা সাংগঠনিক ভিত্তির উপরে দাঁড় করিয়ে
তাদের আদর্শের, বঙ্গবন্ধুর আদর্শের যে পথটি তাদের কাছে কিন্তু উপস্থাপিত হওয়া দরকার এবং যাচাই বাছাই করা দরকার। কেননা এই যাচাই বাছাই হয়নি বলে আপনি ঠিক ভালো করে জানেন, বাসন্তীকে যে জাল পোড়ানোর জন্য চক্রান্ত করেছিলেন, জি ইত্তেফাকের সে সাংবাদিক আফতাবের কথা আমরা জানি, ষড়যন্ত্র করেছিল সেটা আমরা জানি। কিন্তু আনসার আলী পাঠান, তিনি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, সে কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে কিন্তু মুসলিম লীগের পক্ষে ছিলেন এবং তিনি বাংলাদেশ স্বাধীনের বিরোধিতা করেছেন। তিনি হঠাৎ করে ৯০ আওয়ামী লীগার হয়ে গেলেন এবং সেই আনসার আলী পাঠানই কিন্তু এই বাসন্তীর জাল পোড়ানোর চক্রান্তের মূল একজন হোতা ছিলেন। কিন্তু কিন্তু আমি এই ব্যাপারগুলো আজকের সময়ের জন্য একটু বিনয়ের সাথে আপনি নিজেই যখন প্রশ্নটা আপনি উত্থাপন করেছেন, এই যে বললেন আজকে পর্যন্ত এসেও কিন্তু আমরা দেখি যে আপনি ৯০ আওয়ামী লীগের কথা বলছেন এবং যেই বিষয়গুলো বলেছেন যে স্বাধীনতার পরেও বঙ্গবন্ধুর আশপাশে খন্দকার মুস্তাকের মতো একজন খুনি আশপাশে ছিলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করেছিলেন, এরা কিন্তু এখনো সক্রিয়। এই সক্রিয়তার কারণেই কি বিভক্তি মুক্তিযুদ্ধের প্রশ্নে? আমি একটা কথা যোগ করে রাখি, জি ছোট্ট করে। সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক, তিনি আওয়ামী লীগ সম্বন্ধে এক বক্তৃতায়, ছোট্ট বক্তৃতায় বলেছিলেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, কিন্তু সেই অনুভূতির জায়গাটি যারা শক্ত করবেন, সারা বাংলাদেশের নেতা কর্মীরা যারা আদর্শকে ধারণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই জায়গায় আমরা ঘাটতি দেখি। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন অতি স্তুতি দেখি কিংবা আমরা যা ছোটই করছি, যখন আমার খুব বেশি অতি বঙ্গবন্ধু প্রেমিক হিসেবে যারা ভান করেন, তখন মনে হয় যে রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তি, তার গানের কথার মতন, যে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। অতএব আমরা যেন তাকেই যেন ভুলে না থাকি, তার যে আদর্শ, মানুষকে ভালোবাসা। বঙ্গবন্ধুকে ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করেছিলেন যে আপনার যোগ্যতা কি, তিনি বলেছেন আমি মানুষকে ভালোবাসি। অযোগ্যতা কি, বলে মানুষকে আমি বেশি ভালোবাসি। অনেক ধন্যবাদ। আমরা জানি এই কথাগুলো, আসলে আমরা জানি। অজয় দাশগুপ্ত, আমি আপনার কাছে আবারও আসতে চাই, প্রশ্ন কিন্তু আমার একই রয়ে গেল। কিছু মানে বাংলাদেশের ৫০ বছর চলছে, বঙ্গবন্ধু জাতির জনক, এই প্রশ্নে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর প্রশ্নে মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু এখনো আমরা দেখছি দুই ভাগে বিভক্ত। এবং এই বিভক্ত হওয়ার কারণটা কি এবং ঐক্যমত্যে পৌঁছাতে আমরা পারছি না কেন? মানে আমাদের স্বাধীনতা, ইতিহাস, মুক্তিযুদ্ধ, মৌলিক কিছু ব্যাপারে কেন আমাদের এখনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না? তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শকে, আপনি যে ইতিহাসটা আপনি আলোচনা করলেন, ডিজিটাল বাংলাদেশে এসে আমরা কতটুকু তাদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শকে পৌঁছাতে পেরেছি এবং সেখানে কি দুর্বলতা আছে বলেই এখনো আমরা ৯০ আওয়ামী লীগারদের দেখি, তারপর ভুইফুর সংগঠন দেখি? আপনি কিভাবে মূল্যায়ন করবেন ছোট্ট করে? মডেল সম্পদ কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তি সারা দুনিয়ায় তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে এই করোনা কালে বলা হচ্ছে যে মানে শত শত কোটি ডলারের মালিক হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। এটা কিন্তু একটা, আমাদের দেখেন পাকিস্তান আমলে ৯০ লাখ থেকে ১ কোটি টন খাদ্য উৎপাদন হতো, ধান, গম, চাল, ধান হিসাবটা চালে করা হয়, ধান গম মিলে। এখন ৪ কোটি টনের বেশি। লোক সংখ্যা ৩ গুণ বেড়েছে, চাল উৎপাদন, গম উৎপাদন ৪ গুণ বেড়েছে। এটা কিন্তু একটা সম্পদ সৃষ্টি হচ্ছে বাংলাদেশে নানাভাবেই। কিন্তু দেখেন এই বিপর্যয়ের মধ্যেও আমাদের মানুষ কিন্তু সৃষ্টি করে চলেছে। এই সম্পদে সুবিধাভোগী, যার ক্ষমতার সুযোগ আছে বা অন্যভাবে চালাক চতুর বুদ্ধিমান বলি, তারা কিন্তু এই সম্পদে ভাগ বসানোর জন্য চেষ্টা করে। দায়িত্বটা হচ্ছে নেতৃত্বের, যারা এই ব্যাপারটায় এই মুষ্টিমেয় লোকের হাতে এই সম্পদটা পুঞ্জীভূত না হয়। রাজনৈতিক দায়িত্ব আরো বেশি। যে চেতনার কথা বললেন, যে ৭১-এর চেতনা, এটা যদি বিলীন হয়ে যেত তাহলে কিন্তু শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি হতো না। এটা যদি বিলীন হয়ে যেত তাহলে কিন্তু পয়লা বৈশাখ ঢাকা শহরে ৪০-৫০ লাখ লোক বাঙালির সংস্কৃতির প্রশ্নে রাস্তায় নেমে আসতো। কাজেই একেবারে আমরা বলতে পারবো না যে ভাগ হয়ে গেছে। জনাব অজয় দাশগুপ্ত, প্রশ্নটা হলো, আপনি বিলীন হয়নি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস, কিন্তু বিভাজন তো আছে। বিভাজনটা তো কিন্তু এখন আমরা মৌলিক এই প্রশ্নে কিন্তু আমরা কিন্তু এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারছি না কেন? মানে পিছনে কারণটা কি, সমস্যাটা কোথায়? সেইখানে একটা হচ্ছে যে একটা কিন্তু বাংলাদেশ তার স্বাধীনতা এটা মেনে নেয়নি, এরকম বহু লোক ছিল। খন্দকার মোস্তাক কিন্তু ৭১-এর আজকে যে ১ আগস্ট বলি, সেপ্টেম্বরে তার জাতিসংঘে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি।
আজকে এই যে বিভাজনটা কিন্তু এই আলবদর রাজাকার জামাত ইসলাম মুসলিম লীগ এই শক্তিটা কিন্তু ৭১ আমরা দেখেছি এবং ওই শক্তি রয়ে গেছে। ৭৫ 15ই আগস্ট সকালবেলা ডালিম কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছিল যে ইসলামী প্রজাতন্ত্র। জিয়াউর রহমান মাত্র ৯ দিনের পরেই আমাদের বললেন যে ৬ দিন আগে 15ই আগস্টের ৯ দিন পরে কিন্তু তাকে খন্দকার মোশতাক সেনাবাহিনীর প্রধান, জি এবং জিয়াউর রহমান পূর্ণ ক্ষমতা নিয়ে কিন্তু তার বিমান বাহিনীর প্রধান হিসেবে এমজি তাওয়াব তিনি কিন্তু রমনা রেস করছে, যেখানে বঙ্গবন্ধু জি স্বাধীনতার ডাক দিয়েছিলেন সেই মাঠে দাঁড়িয়ে বললেন জাতীয় সঙ্গীত বদলাতে হবে, জাতীয় পতাকা বদলাতে হবে। জি জিয়াউর রহমান কিন্তু খুনিদেরকে 15ই আগস্ট 26শে সেপ্টেম্বর মোশতাক বলল যে খুনিদের বিচার করা কিন্তু যাবে না। এই যে বিভাজনের কথা বললেন সেটা ঐতিহাসিকভাবে আমরা জানি কিভাবে বিভক্তের মানে ষড়যন্ত্র করা হয়েছে এবং সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। কিন্তু এই ষড়যন্ত্র থেকে তো বেরিয়ে আসতে হবে, সেই বিভাজন থেকে তো বেরিয়ে আসতে হবে। সেটা কিভাবে আপনি এক কথায় যদি বলেন আপনি? সেটা এক কথায় যদি বলি যে এই বিভাজনকে আপনি কোনো আপোষ হয় না, কিন্তু হুম আওয়ামী লীগের বা সমাজের বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু দায়িত্ব ছিল জিয়াউর রহমান যে ইন্ডেমনিটি অধ্যাদেশ করছে যে খুনিদের বিচার করা যাবে না বঙ্গবন্ধু থেকে রাসেল পর্যন্ত, সেটা কিন্তু জিয়াউর রহমান আইন করে দিয়েছে ৭৯ সালের জি ৯ জুন। সেই আইন বাতিল করব কি করব না এই প্রশ্নে কিন্তু কোনো আপোষ হয় না। জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না আমার সোনার বাংলা এটা নিয়ে জি কিন্তু আপোষ হয় না। জি কিন্তু এটা শেষ ঠিকই করতে যে হবে, এক পক্ষ এটা বিরোধিতা করবে, তাকে আপনার কিন্তু রাজনৈতিক ভাবেই শুধু মোকাবেলা দমন করতে হবে, না, রাজনৈতিক ভাবেই মোকাবেলা করতে হবে। মোকাবেলা করতে এবং হবে। আওয়ামী লীগ শুধু না, আমাদের সবারই কিন্তু এই প্রশ্নে দায়িত্বটা রয়েছে। অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আপনি ইতিহাসের অনেক অজানা কথাও আপনি আমাদের সঙ্গে আমাদের কাছে বলেছেন। আপনি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত সময় দেওয়ার জন্য। বিরতিতে যাব, আমরা বিরতি থেকে ফিরে এসে আমরা গত ১.৫ বছর যাবত যে সমস্যার সম্মুখীন হচ্ছি, কঠোর লকডাউন, করোনা ভাইরাস সবকিছু মিলিয়ে আমরা একটা অতি মহামারী সময় আমরা পার করছি, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এবং কথা বলার জন্য আমাদের সঙ্গে সুভাষ সিংহ রায় থাকবেন আমাদের সঙ্গে, এবং একটা বিরতিতে যাব। বিরতি থেকে ফিরে এসে বাংলা টক অনুষ্ঠানের পর্যায়ে আমরা কথা বলতে চাই কঠোর লকডাউনে কারখানা খোলার লাভ ক্ষতি। আছেন আমাদের সঙ্গে ৩ জন অতিথি, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক, সাবেক আঞ্চলিক উপদেষ্টা, দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ হাতেম, প্রথম সহসভাপতি বিকেএমইএ, এবং আমাদের সঙ্গে আছেন জনাব সুভাষ সিংহ রায়। ৩ জনকে আবারও ধন্যবাদ। আমি অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হক আপনার কাছে চলে আসতে চাই। ২০২০ সালের মার্চে যখন প্রথম লকডাউন ঘোষণা করা হলো, তখনই কিন্তু মানুষকে আমরা দেখেছি গ্রামে ছুটে গেল, এবং সেই থেকে আজ পর্যন্ত ৫ বার তারা আসা যাওয়ার মধ্যেই থাকলো। শেষ আসা এবং যাওয়াটা আমরা দেখলাম ২১শে জুলাই আগের দিন থেকে আজ পর্যন্ত, এবং গণপরিবহন না থাকাতে গাদাগাদি করে যেভাবে স্বাস্থ্যবিধি না মেনে মানুষ ট্রাকে ফেরিতে করে গেল একবার, এবং তারা ফিরেও আসছে একবার। এবং এদিকে আমরা দেখলাম আমরা দেখেছি যে জনপ্রশাসন মাননীয় মন্ত্রী বলেছেন যে যারা ৫ তারিখ গ্রামে আছেন তাদেরকে ৫ তারিখের আগে না আসলেও চলবে। এদিকে আমরা আজকে গণমাধ্যমে দেখলাম সাংবাদিকরা যখন মানুষকে বলছে আপনারা কেন আসছেন, সরকার থেকে বলা হয়েছে ৫ তারিখ পর্যন্ত লকডাউন, ৫ তারিখ লকডাউন খুললে তারপরে আপনারা ফেরত আসবেন, এবং যারা গার্মেন্টসের আশপাশে বসবাস করছেন তাদেরকে নিয়ে গার্মেন্টস খোলা হবে। এই মুহূর্তে যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়লো বাংলাদেশ, আমাদের এই স্বাস্থ্য ঝুঁকি আগামী ২ মাস কি পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন, অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক? ধন্যবাদ আপনাকে, এবং আজকে যে বিশিষ্ট অতিথিরা আছেন তাদেরকে আপনার সাথে আমিও ওয়েলকাম করছি। বিষয়টা দেখতে হবে এভাবে যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য পন্থাগুলি কি কি আমরা কিন্তু আগে থেকেই জানি, সবাই জানি আমরা এখন মোটামুটি, মিডিয়ারা যেমন জানেন, সরকারও জানেন, এবং আমরা যারা আলোচনায় আসি আমরাও জানি। 3টা পদ্ধতি। একটা পদ্ধতি তো জনগণকে স্থিতাবস্থায় রাখা, আরেকটা হলো আপনার টেস্ট করে আইসোলেট করে তাদেরকে চিকিৎসায় দেওয়া এবং বাকিদের কোয়ারেন্টাইনে নেওয়া, আর আরেকটা যেটা আমরা যেটা বলি সেইটা হলো যে আপনার এই যে চলাচল নিষ্ক্রিয়ের বিষয়টার ব্যাপারে যে কথাটা আমরা বলছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করা। এখন সরকারের সিদ্ধান্ত, আমি বলবো যে যে সিদ্ধান্তটা দিচ্ছেন সরকার জনগণকে সম্পৃক্ত করছেন কিনা
এই কথাটা আমি সবসময়ই বলি, জনগণ যতক্ষণ সম্পৃক্ত না হবেন ততদিন পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন করতে পারবেন না। এটা হলো 1 নম্বর কথা। আর এখন জনগণ যারা মানছে না তাদের জন্য সেটা হলো শাস্তিমূলক ব্যবস্থা। এটা পৃথিবীর সব জায়গায় হয়েছে। আপনি কঠোর হতে হবে যদি আপনি একটা জিনিস বাস্তবায়ন করতে চান। আপনি বারবার লকডাউন দিতে পারেন না। আপনি লকডাউন এমন একটা ব্যবস্থা, এটা একটা সাময়িক ব্যবস্থা, একটা সীমিত জায়গায় সীমিত সময়ের জন্য দিতে হয়। সারা দেশব্যাপী লকডাউনও কিন্তু পৃথিবীর কোথাও দেওয়া হয় না। বাংলাদেশে প্রথম থেকে যে ভুলগুলি করে এসছে, আমি আগেও বলেছি যেই কথা, সেটা হলো ছড়ানোর আগে আপনি যেই জায়গায় সংক্রমণটা বেশি আছে সেটা একটা উপজেলা হতে পারে, সেটা একটা জেলা হতে পারে, সেটা একটা শহর হতে পারে, আপনি সেখানে লকডাউন দিয়ে বন্ধ করে দেন, তাইলে তো আর এইটা বাড়ছে না। এখন অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক, এখন যে পরিস্থিতি আছে, যে পরিস্থিতি এখন মানুষের যেভাবে আসা যাওয়া আপনি প্রত্যক্ষ করলেন, এটা কত পরিমাণ ঝুঁকি বাড়াতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, এইটা মারাত্মক ঝুঁকি বাড়াবে, আমি এই কথাটা না বলে পাচ্ছি না। এটা বলা ঠিক না, কারো ভয় পাওয়ার কোনো বিষয় নাই। বিষয়টা হলো মারাত্মক ঝুঁকি তে নিয়ে যাবে বাংলাদেশকে। কারণ সামাজিক সংক্রমণ অলরেডি চলছে। সেই সামাজিক সংক্রমণের সময় এরকম একটা বিশৃঙ্খলা যে জনগণ আসতে গিয়ে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে যা দেখলাম যে এই জায়গায় স্বাস্থ্যবিধি তো মানা হয়নি, বরঞ্চ যেভাবে তারা এসছে সংক্রমণ বাড়ার সম্ভাবনাটাকে আরো অধিক বাড়ানোর সুযোগ সৃষ্টি করে দিয়েছে। সুতরাং এইটার ধাক্কা জনগণকে পোহাতে হবে এবং এই জন্য আপনি দেখবেন সংক্রমণ সহসাই বাড়ছে এবং সেটা সামাল দিতে গিয়ে হাসপাতাল এবং ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা মানে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে গেছে। আমি এই যে ঝুঁকিটা যে পড়ে গেল, এই ঝুঁকিটার জন্য আমরা আসলে গণমাধ্যমে দেখছি, আমরা সবাই বলছি যে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ হাতেম, সিনিয়র সহসভাপতি বিকেএমএ। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? ঈদে যারা ঢাকা থেকে গ্রামে গেছে তাদের অনেকেই ঢাকা শহর থেকে 2 থেকে 300, কেউ কেউ 500 কিলোমিটার ঢাকা থেকে দূরে থাকেন এবং তারা গেছেন আপনি আবার। এবং সারা দেশে এখন করোনার ঊর্ধ্বগতি চলছে, লকডাউন চলছে। এই মুহূর্তে আপনারা সরকারকে অনুরোধ জানালেন গার্মেন্টস খুলে দিতে, এবং সরকার গার্মেন্টস খুলে দিল 1 আগস্ট থেকে। আপনারা বললেন যে যারা গ্রামে আছে তাদেরকে 5 আগস্ট আসতে হবে, আর যারা আশপাশে আছে তাদেরকে দিয়ে খোলা হবে। আমরা আবার দেখলাম বাস্তব চিত্রটা আমরা উল্টো দেখলাম। আপনি যতই এখন বলেন না কেন, আমরা আজকে ফেরিঘাট খুলতে সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনারা কেন আসছেন, সরকার তো বলছে 5 তারিখের পরে আসতে, তখন তারা বলছে আমাদেরকে ম্যানেজার বলেছে, SMS দিয়েছে আমাদেরকে চলে আসতে, না চাকরি থাকবে না। কিভাবে মানে শ্রমিকরা 1 তারিখে খুলবে, 30 তারিখে 31 তারিখে জয়েন করতে বললেন, কিভাবে তারা ফিরবে? আনমিউট করতে হবে আপনাকে, মোহাম্মদ হাতেম। জি, ধন্যবাদ। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আমার সাথে যারা আলোচনা আছেন, 2 জন ডাক্তার আছেন যারা এই বিষয়ে খুব অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ বটে। আমাদের সুভাষ দা আছেন, যিনি গত 1 বছর যাবৎ বিভিন্ন আলোচনায় অংশ নিয়েছেন। আমার চেয়ে ওনারা 3 জনই আমি মনে করি এই বিষয়ে এক্সপার্ট এবং অভিজ্ঞতা ওনাদের অনেক বেশি। তবে আমরা আপনারা নিশ্চয়ই মিডিয়ার জানেন, আমরা যখন 15 কি 16 তারিখে ক্যাবিনেট সচিব মহোদয়ের সাথে যখন আমরা বসলাম, সেদিন কিন্তু আমরা এই অবস্থানগুলি সব ব্যাখ্যা করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছি সেই চিঠির মধ্যে এই কথাগুলি বলা ছিল যে কোনো অবস্থাতেই ঈদের ছুটিটাকে দীর্ঘায়িত করা যাবে না, ঈদের ছুটিটাকে সংক্ষিপ্ত করে আমাদের পূর্বের নেই আমাদের উৎপাদন শিল্প কারখানাগুলি চলমান রাখা। কারণ এই বর্তমানে যে পরিস্থিতি চলছে সারা দেশে, বিশেষ করে ওই সীমান্তবর্তী জেলাগুলিতে, যেখানে আমাদের এই শ্রমিকদের মানে ডেস্টিনেশন আলটিমেটলি বড় ছুটি পেলে তারা ওখানে চলে যাবে, সেখানে যদি যায় তাহলে সেখানে কিন্তু করোনার প্রকোপ অত্যন্ত বেশি এবং রেড জোন হিসেবে, সুতরাং তাদেরকে সেখানে যেতে না দেওয়া। এবং গত ঈদে যেরকম একটা সরকার নির্দেশনা দিয়েছিলেন যে যার যার অবস্থান করে কেউ যেন। আমি একটু বিনয়ের সাথে আপনাকে একটু থামাতে চাই। আপনি যে বিষয়গুলো বলছেন সেটা আমরা দেখেছি, আপনারা সরকারের সঙ্গে কি আলোচনা করছেন, কিন্তু আপনারা লকডাউন দেয়া হয়ে গেছে 15 দিনের, 5 তারিখ পর্যন্ত। এই 5টি মানে এই 15 দিনের লকডাউনের কি পরিমাণ ক্ষতি হয়ে যেত আপনাদের আর 5টি দিনের জন্য, যে আপনারা তড়িঘড়ি করে এত মানে আমরা আসছি, আমি ওই কথাটার মধ্যে আসছি। জি, আমি ওই কথাটার মধ্যে যাচ্ছিলাম। তো এখন এই শ্রমিকদেরকে কিন্তু তারপরেও যখন সরকার, যেহেতু সেটা আমাদের এটা
না মেনে নিশ্চয়ই সরকার এখানে অনেক সব দিক বিবেচনা করে সেটা দিয়েছেন, আমরা সেটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে আমাদের শ্রমিকদেরকে তারপরও বলেছি তোমরা কেউ কর্মস্থল ত্যাগ করবে না, তোমরা এখানেই থাকবে, কারণ যে কোনো সময় আমরা তো মনে করি যে সরকার বিরোধী, আপনারা বাধ্য করেছেন। জি না না আমি বলি তাদেরকে বলেছি থাকার জন্য, কারণ আমরা দুইটা কারণেই তাদেরকে বলেছি যে গেলে সেখানে করোনার প্রকোপ বেড়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত বেশি হবে, সুতরাং তোমরা যাবে না। দ্বিতীয়ত হলো যে সরকারের সাথে আলোচনা করে আমরা যে কোনো সময় কারখানা খুলে দিতে পারি, সুতরাং তোমরা যাবে না। কিন্তু কিন্তু আমি একটু সংযুক্ত করতে চাই, উনার কোনোভাবেই বারণ করা যায় না, যাচ্ছে মানুষ, তাহলে এই ছুটিটা কেন হঠাৎ করে মাঝখান দিয়ে? জি আমি বলি, হ্যাঁ আমরা কিন্তু ওই কথাটা বলেছিলাম যে দীর্ঘ ছুটি পেলে কোনোভাবে তাদেরকে আটকে রাখা যাবে, আলটিমেটলি তারপরে আমাদের ধারণা ছিল তারা হয়তো আছে, কিন্তু আমরা যাদেরকে নিয়ে মানে কাছে পাবো তাদেরকে নিয়ে শুরু করব, এটাই আমাদের ইন্টেনশনটা ছিল। কিন্তু দেখা গেল যে ম্যাক্সিমাম শ্রমিকই মানে এলাকার বাইরে, আমাদের কর্মস্থলের বাইরে, এবং সেখানে আমাদের প্রত্যেকটা মালিককে কিন্তু এই নির্দেশনা দেওয়া ছিল আমাদের পক্ষ থেকে, ডিকিম এবং বিজিবির পক্ষ থেকে, যে যারা আছে আশেপাশে তাদেরকে নিয়ে কাজ শুরু করতে, আস্তে আস্তে পরবর্তীতে তারা এসে যোগ দেবে। তাহলে এসএমএস গুলো কে দিল? তাকে বাস্তবায়ন কি হয়েছে? আমি সেটাই বলছি, আমাকে একটু বলতে দেন, মাঝখানে এত কথা বললে তো কথা আমি হারিয়ে ফেলবো। তো এখানে যেটা পরবর্তীতে আমি গত 2 দিন যাবতই মনিটরিং আছি এগুলি নিয়ে, এবং সেখানে দেখা গেছে কোনো মালিকই কাউকে এইভাবে নির্দেশনা দেয়নি, কিন্তু ওই যে সুপারভাইজার, লাইন সুপারভাইজার, সে তার ক্রেডিট দেখাবার জন্য সে কি করলো, তার লাইনের যে 30-40 জন প্রতি লাইনের শ্রমিক থাকে তাদেরকে ডেকে এনে তার কৃতিত্ব জাহির করার জন্য তার মূলত তারা এই কাজটা করেছে। এবং এটা নিয়ে কিন্তু আমরা কিন্তু আমি একটু আসবো আপনার কাছে, বিনয়ের সাথে আসবো। আপনার মালিকের চাইতে সুপারভাইজারের শক্তি বেশি হয়ে গেল, এটা আমি আসলে আমার কাছে একটু মানে লাগছে। না না আমার কথাটা শুনে নেন আপনি। জি মালিকের সাথে কিন্তু শ্রমিকের যোগাযোগ থাকে না, সম্পর্ক থাকে না, থাকে প্রত্যেকটা লাইনের সুপারভাইজারের সাথে, কারণ একটা সুপারভাইজার একটা লাইন কন্ট্রোল করে, তার আন্ডারে 25-30 জন শ্রমিক থাকে, সুতরাং সেটা তাদের সাথেই যোগাযোগটা থাকে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে আছেন ইমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি, ওনাকে আমার সময় দিতেই হবে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই ইমরান সালেহ প্রিন্স। আজকে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন দেশে করোনা আক্রান্তদের 1.6% মৃত্যুবরণ করে এই যে ইয়েতে। তা আমাদের জীবনের জন্য তো আসলে জীবিকার দরকার আছে, আবার জীবিকার জন্য জীবনও থাকতে হবে। এই দুটো ব্যালেন্স করেই কিন্তু সরকারকে চলতে হচ্ছে, কিন্তু ব্যালেন্স সবসময় কিন্তু রাখা যায় না, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। এদিকে লকডাউনের মধ্যে হঠাৎ করে আমরা দেখলাম কলকারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তকে আমরা দেখেছি আপনাদের দলের মহাসচিব মানে পুরোপুরি আত্মঘাতী বলে মন্তব্য করেছেন। আসলে তো জীবনের জন্য জীবিকারও দরকার আছে, জীবিকার জন্য জীবনেরও দরকার আছে, দুটো কিন্তু ব্যালেন্স করে চলতে হয়। কেন তাহলে গার্মেন্টস খোলাকে আত্মঘাতী বলছেন আপনারা? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি ধন্যবাদ আমাকে আজকের এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে যারা আমার সাথে আলোচক হিসেবে এখানে সংযুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বলেছেন যে জীবনেরও দরকার আছে, জীবিকারও দরকার আছে। ঠিক আছে, জীবন জীবিকাকে মিলিয়েই তো আমাদের চলতে হবে, কিন্তু সে আপনি যেই পদক্ষেপই নেন না কেন তা তো সমন্বয় করে করতে হবে, আপনার পরিকল্পনা করে করতে হবে। আপনি দেখবেন যে করোনা মোকাবেলায় সরকার প্রথম থেকেই এই পর্যন্ত যতগুলি পদক্ষেপ নিয়েছে তার একটি পদক্ষেপের সাথে আরেকটি পদক্ষেপের কিন্তু সাংঘর্ষিক, সমন্বয়হীন, অপরিকল্পিত এবং এটা অপরিণামদর্শী, এবং যে কারণে করোনা মোকাবেলায় যতটা না আপনার কার্যকর করা যাচ্ছে তার থেকে বেশি মানুষের জীবন কিন্তু বিপন্ন হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, মানুষ আজকে দুর্ভোগে পড়ছে। এমনিতে মানুষ এই করোনা কালে নানান রকম দুর্ভোগের মধ্যে আছে, তাদের আয় ইনকাম সংকুচিত হয়ে গেছে, তাদের আপনার অনেকের চাকরি নাই, অনেকের আপনার ঘরে খাওয়া নাই, অনেকে টিকা দিতে পারছে না, অনেকে করোনায় আক্রান্ত। এরকম একটা পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত যখন এরকম অপরিকল্পিত হয় এবং হুটহাট করে হয়, তখন তো আপনার অবশ্যই বলতে হবে এটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। আপনি এখানে একজন মালিক পক্ষের নেতা, তিনি বললেন যে ওনার পক্ষে বলেন সরকারকে ওনারা এর আগে বলেছিলেন। ঠিক আছে, সরকারকে বলেছিলেন, সরকার তাহলে কেন সেই সিদ্ধান্তটা নিল সেটা একটা বড় প্রশ্ন। আজকে 5 তারিখে লকডাউন উঠিয়ে নেওয়া হবে এটা বলাই হয়েছে, আজকে 1 তারিখ, এই 5 দিন যদি আপনার
এই কলকারখানা বন্ধ রাখা হতো, এমন কি ক্ষতি হতো আমার কিন্তু জানা নেই। 10টা দিন বা 12টা দিন যখন ওনারা অপেক্ষা করতে পারলেন, আর 5টা দিনের তো অপেক্ষা করতে পারতেন। উনি বলেছেন যে শ্রমিকদের সাথে ওনাদের সরাসরি কোনো সম্পর্ক, মালিক ওনারা শ্রমিকদের সাথে সম্পর্ক নাই, তো সুপারভাইজারের সাথে তো ওনাদের সরাসরি সম্পর্ক আছে। তো সুপারভাইজারদেরকে ওনারা কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? কেন সুপারভাইজাররা ওনার কথা মতো ক্রেডিট নেওয়ার জন্য এই কাজটি করলো? আজকে আপনি দেখেন, বলেছেন গত 2 দিন যাবত যেভাবে দূর দূরান্ত থেকে মানুষ পায়ে হেঁটে, মহিলারা এক কোলে বাচ্চা, আরেক হাতে আপনার 2টা ব্যাগ নিয়ে মাইলের পর মাইল হেঁটে, কখনো রিক্সায় কখনো ভ্যানে তারা ঢাকায় এসে পৌঁছানোর জন্য চেষ্টা করছে তার চাকরি বাঁচানোর জন্য। এর দায় কে নিবে? আজকে যে বগুড়ায় একটা পোশাক শ্রমিক বাস চাপা পড়ে মারা গেল, যে বাসে উঠতে গিয়ে বাস চাপা পড়ে মারা গেল, সেই দায়িত্ব কে নিবে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ইমরান সালেহ প্রিন্স। অনেকগুলো আপনি কথা বলে ফেলেছেন। আমি সুভাষ সিংহ আপনার কাছে আসব, আমি মোহাম্মদ হাতেমের কাছে আমাকে যেতেই হবে। আপনি কি এর দায় নিবেন কিনা? কথাগুলো বলেছেন যে সুপারভাইজার শ্রমিকের সঙ্গে সম্পর্ক আছে, সুপারভাইজারের সঙ্গে তো নিশ্চয়ই মালিকের সম্পর্ক আছে। এই দায়টা কিভাবে নিবেন, এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি একটু দিতেন। দেখেন গতকাল এবং পরশুদিন 2 দিন আমার বক্তব্য মিডিয়াতে ছিল এবং আপনাদের মিডিয়াতেও ছিল। আমি কিন্তু পরিষ্কার বলেছি এই কথাগুলি, যে শ্রমিকরা যেখানে আছে সেখানে থাকবে, তাদের কারো চাকরি যাওয়ার ভয় নেই এবং কোনো অবস্থাতেই কোনো মালিক তাদের চাকরির উপর কোনো হ্যাম্পার করবে না, এটা নিশ্চয়তা আমরা দিয়েছি। তারপরেও তারা, আমি দ্বিতীয় যে কারণটা সেটা আমি বলতেছিলাম ওই সময়, যে দ্বিতীয় কারণ হচ্ছে যে তাদেরকে যেহেতু আমরা নির্দেশনা দিয়েছিলাম থাকার জন্য, থাকে নাই, তারা চলে গিয়েছে। সেটাও তারা মনে মনে ভেবেছে যে নিশ্চয়ই আমরা তো নির্দেশনা অমান্য করে আসছি, সুতরাং ফ্যাক্টরি যেহেতু খুলে ফেলেছে আমরা দৌড়ে যাই, কোনোভাবে ছুটে যাই। তৃতীয়ত হলো, যেহেতু সামনে আবার এ মাসের বেতনের ব্যাপার আছে সামনে, তারা হয়তো এইটাও চিন্তা করে চলে আসার জন্য আমরা কিন্তু পরিষ্কার বলেছি। আমি মেনে নিলাম মোহাম্মদ হাতেম, আমি একটু বিনয়ের সাথে আপনাকে থামাই। আপনারা যখন জানেন শ্রমিকদের আচরণটা, 5 বার আমরা গত 1.5 বছরে দেখলাম, আসা যাওয়ার মধ্যে থাকলে তারা মানে না, একদিনের ছুটি পেলেই তারা বাড়িতে যায়। তাহলে যখন মানে আপনারা লকডাউনে সরকারকে অনুরোধ করলেন যে 1 তারিখে খুলে দিতে, তার আগে আপনাদের মানে উচিত ছিল না তাদেরকে পরিবহনের ব্যবস্থাটা করে দেওয়া? অন্তত পক্ষে আপনাদের তো সেই সক্ষমতা আছে। মোহাম্মদ হাতেম, দেখেন আমি কিন্তু ওই দিন থেকেই আমি পরিষ্কার বক্তব্যে বলেছি, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি প্রত্যেকটা জায়গা থেকে যেন তাদেরকে আসার জন্য বিশেষভাবে পরিবহনের ব্যবস্থা করা হয়। এই কথাটা কিন্তু আমি প্রথম দিন থেকে বলেছি। আমার বক্তব্য যদি আপনারা দেখেন, পত্রপত্রিকা আসছে এবং ইয়েতে আসছে। এবং এই জায়গাটা আরেকটা যেটা প্রশ্ন আপনারা বলেছেন যে এই 5 দিনের জন্য কি এমন ক্ষতি হয়ে যেত। দেখেন, আমরা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে কম্পিটিশনটা আমরা করি এবং আমাদের এই সময় আপনারা দেখেছেন যে এই গত 19 দিনে, এই মাসের 19 দিন যে আমাদের উৎপাদন সক্রিয় ছিল, এই 19 দিনে আমাদের রপ্তানি হয়েছে $2026.52 মিলিয়ন, যা গত বছর একই সময় হয়েছিল $1666.85 মিলিয়ন। অর্থাৎ এই গ্রোথটা হয়েছে 33.57%। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে এই সময় আমাদের কাছে কিন্তু প্রচন্ড প্রেসার ছিল বায়ারদের, যে কোনো অবস্থাতেই মাল যেন আমরা ফেল না দিতে। অনেক ধন্যবাদ। আমি একটু সুভাষ সিংহ রায়ের কাছে যাব, সময় পেলে আমি আবারও আসবো। সুভাষ সিংহ রায়, কি বললেন আপনি? ডক্টর মুজাহিদুল হকের বক্তব্য শুনলেন, ইমরান সালেহ প্রিন্সের বক্তব্য শুনলেন, আমরা দেখলাম যে মোহাম্মদ হাতেম সাহেবের বক্তব্য শুনলেন। আপনি এবার কি যোগ করতে চাচ্ছেন? এখন সবকিছুই সবার, জিডিপির গ্রোথ, উন্নয়ন সবকিছু আমরা শুনি, কিন্তু গার্মেন্টস মালিকদের এবং শ্রমিকদের জীবনটা কি এই জিডিপি, উন্নয়ন সবকিছুর মধ্যেই বারবার হুমকিতে ফেলে দিচ্ছি না? আমরা কি জিম্মি হয়ে গেলাম না? সুভাষ সিংহ রায়, মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব দেয়। আমার মাথায় কিন্তু অনেকগুলো প্রশ্ন আসছে। আপনি দেখবেন ঈদ পরবর্তীতে যখন মানুষ পরের দিন যখন ফিরে আসছেন, আপনি দেখবেন ফেরিঘাটে যখন ভিড়, তখন জিজ্ঞেস করেছিলেন সাংবাদিকরা যে আপনারা আসছেন কেন? যেমন যে 27 আগস্ট আমাদের ফ্যাক্টরি খোলা। আমার মাথায় এই প্রশ্নটা, হাতেম ভাই এখানে আছেন, যে 27 আগস্ট এই বিষয়টা ওদের মাথায় আসলো দিল কারা? আপনি দেখেন, আপনি যদি আজকের তথ্য দেখেন, 1 সপ্তাহে কিন্তু আমাদের রোগী বেড়েছে 58%।
খুবই উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার, এবং যে কারণেই হিসাব কষবার একটা তাগিদ অনুভব করছি। রপ্তানিমুখী যে শিল্প কলকারখানা সেটা খুলে দেওয়ার কথা হয়েছিল, এটা একটা যৌক্তিক কারণও ছিল, কেননা 34,000 কোটি টাকার মতন রপ্তানির যে অর্ডার, সেই অর্ডার বাতিলের জন্য হুমকি ছিল, সবই মেনে নিলাম। কিন্তু যারা এখন সবাই এসেছে তারা কি সবই রপ্তানিমুখী প্রতিষ্ঠানের কর্মী? নিশ্চয় নয়। আবার এই যে যারা এসেছেন এরকম করে নিজের জীবনকে বাজি রেখে, সেটা প্রিন্স ভাই খুব স্পষ্টতে বলেছেন, বগুড়ায় যে কর্মীটি মারা গেলেন, যে মানুষটি মারা গেলেন, তার দায় আমরা কে নেব, যথার্থই বলেছেন। এখন আর যারা এসেছে সবাই কি গার্মেন্টস এর কর্মী এসেছে? অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে রয়ে যায়। জি, আর একটা প্রশ্ন আমি খুব সংক্ষিপ্ত জায়গায় করি, এই যে কলকারখানা যে পরিদর্শন যে অধিদপ্তর, সেই অধিদপ্তরের যে সক্ষমতা বেড়েছে গত 10 বছরে, এখন তাদের জনবল অনেক বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এই জনবল অনেক বৃদ্ধি করেছেন। জি, অনেক ধন্যবাদ। কি কোন রকম যোগাযোগের জায়গা তৈরি করেছিলেন? জি, তারা কি কোনো পরিদর্শনে ইয়ে করেছিলেন? এর ভিতরে আপনি যে বারবার যে প্রশ্ন আপনি সবাইকে করছেন, যৌক্তিক কারণে করছেন, যে এই বার্তাটা কি করে গেল একটা, আর দুই, আমরা এই জায়গাটা সমন্বয় করতে পারলাম না কেন? কোন এটা কি উদ্বিগ্নের কারণ? জি, আপনি দেখেন ফ্রান্সে আপনি ভয়াবহ একটা বিক্ষোভ হয়েছে গতকালকে, হেলথ পাস কেউ ব্যবহার করবে না। জি, আপনি জানেন সিডনিতে কিন্তু বিক্ষোভ হয়েছে, বিক্ষোভ হয়েছে, এই মাস্ক পরবে না। স্বাস্থ্যবিধি মাস্ক পরবে না। জি, জি, এই বৈশ্বিক প্রবণতা আছে, কিন্তু আমরা একটা জায়গায় চলে এসেছিলাম। আমরা যখন এই জীবন জীবিকার কথা আমরা সবসময় বলছি, আমি একেবারে যুক্তির বাইরে বলছি তাও না, কিন্তু আমাকে যে সমন্বয়ের জায়গাটি কেন আমরা তালগোল পাকিয়ে ফেললাম? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই তালগাল পাকানোর যে অবস্থাটা আপনি নিজেও স্বীকার করলেন অধ্যাপক ডক্টর মজরুল হক, তালগুল তো এখন পাকিয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন 7ই আগস্টের পর থেকে প্রতি সপ্তাহে 1 কোটি টিকা ভ্যাকসিন দেয়া হবে এবং গণহারে টিকা দেওয়া শুরু হবে। আপনি কি মনে করেন যে বাস্তবতা, টিকার যে প্রাপ্তি সবকিছু মিলিয়ে আমরা গণহারে টিকাদান কর্মসূচির দিকেই আমরা যাচ্ছি এবং আমরা পাবো? আপনি কি আশাবাদী? ধন্যবাদ আপনাকে। গণটিকা সম্বন্ধে আমাদের নিশ্চয়ই ধারণা আছে সবারই। গণটিকা দিতে গেলে আমার কাছে আগে নিশ্চিত হতে হবে যে আমার কত টিকা লাগবে এবং কতদিনের মধ্যে আমি এই টিকাটা দেব। জি, আমি ছোট্ট করে বলি যে আমি একটা 13 মাসের স্ট্যাটিস্টিক্স দিয়েছি, যে 13 মাসের ভিতরে বাংলাদেশের সমস্ত 12.5 কোটি লোককে 2টো করে ডোজ টিকা দিতে হবে, মাত্র 13 মাস সময়। তাহলে এই 13 মাস সময়ে আপনি এই 25 কোটি ডোজ টিকা মিনিমাম আপনার হাতে আসছে কিনা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের কাছে কমিটমেন্ট থাকতে পারে, কিন্তু সরকারকে নিশ্চিত হতে হবে যে সরকারের হাতে 25 কোটি ডোজ টিকা মিনিমাম আছে, যেটা তিনি 13 মাসের মধ্যে গণটিকার মাধ্যমে বাংলাদেশের আমাদের যে 70% লোককে অন্তত মিনিমাম টিকাটা দিতে পারেন। এটা হলো প্রথম কথা। আমরা প্রথম থেকে যেটা লক্ষ্য করেছি, এখানে প্রিন্স সাহেব একটা কথা বলেছেন, পরিকল্পনার কথা। আমি সব সময় যে কথাটা বলে এসেছি প্রথম থেকে, যে একটা কৌশলগত পরিকল্পনা ছাড়া কোনো উদ্যোগই নেওয়া উচিত না। আজকে যে বিশৃঙ্খলা দেখছেন, এটাও একটা কৌশলগত পরিকল্পনা নেওয়া হয় নাই বলেই আজকে আমরা এই যাতায়াতের বিশৃঙ্খলা দেখলাম। এবং আমি হাতেম সাহেব যে কথাটা বললেন, ভিকারিয়াস লায়াবিলিটি বলে একটা কথা আছে, আপনার সুপারভাইজারের ভুলের জন্য কিন্তু আপনি দায়ী হবেন। দ্যাটস কল্ড ভিকারিয়াস রেসপন্সিবিলিটি। আপনি দায় এড়াতে পারেন না। সুতরাং এটা আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই যে মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর, এবং সেই জায়গায় আমরা আগামী দিনে যদি টিকা ঠিক মতো দিতে না পারি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে গণটিকা দেবেন, তাহলে গণটিকার জন্য যে পরিকল্পনা গ্রহণ করা দরকার, যে সেটাই এখন গুরুত্বপূর্ণ, সেটাই এখন গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ইমরান সালে প্রিন্স। একটি কথা আপনি যোগ করবেন অবশ্যই ছোট্ট করে। একটি কথা কিন্তু আমরা বারবারই সবার কাছে, যেটা অধ্যাপক ডক্টর মুজাহিরুল হক গত 1.5 বছর যাবত বলেছেন, জনসম্পৃক্ততার কথা, সামাজিক আন্দোলন গড়ে তুলতে বলছেন, মাস্ক, স্বাস্থ্যবিধি, হাত ধোয়ার উপরে। আপনার দল এই 3টি কাজে কতটুকু অংশগ্রহণ করেছে এবং মানুষের মাঝে আপনার নেতা কর্মীদেরকে সচেতন করতে সচেষ্ট ছিল?
দেখুন, আমি তার আগে একটু কথা বলে নেই। জি। যে কথাগুলো বলা হচ্ছে যে আমি যেটা শেষ করতে পারিনি, আজকে মালিকদের কথা অনুযায়ী সরকার আপনার সব খুলে দিল মালিকদের আবদার অনুযায়ী, কিন্তু সরকারের তো একটা দায়িত্ব ছিল যে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। সরকার তো ভাবা উচিত ছিল যে এই শ্রমিকরা কিভাবে আসবে। মালিকদের কথা সরকার চিন্তা করলো, কিন্তু শ্রমিকরা যারা মাথার ঘাম পায়ে ফেলে আমার এই যে বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করে, তারা কিভাবে আসবে, কিভাবে স্বাস্থ্যবিধি মেনটেন করবে, এটা কিন্তু সরকার চিন্তা করলো না। জি। আর এইটা হলো সরকারের ব্যর্থতা এবং পরিস্থিতি অনুধাবনে সরকারের অক্ষমতা। আর আপনি এখন যেটা কথাটা বললেন যে আমাদের দল এই ব্যাপারে কি করেছে, আপনি করোনার পরিস্থিতি শুরু থেকেই আমরা আমার দলের নেতা কর্মী সহ সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা পাড়ায় মহল্লায় হাটে বাজারে আমরা লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি, আমরা মাস্ক দিয়েছি, আমরা যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে আমরা ত্রাণ দিয়েছি। কিন্তু তারপরেও আমরা তৃণমূলে কিন্তু মানুষদের মধ্যে কিন্তু আমরা দেখি না, কারণ একটা বিরাট অংশ তো রাজনীতি সচেতন, বিএনপি করে, তারপরেও কিন্তু আমরা মানুষের মধ্যে এখানে সচেতনতা দেখি না। আমি বলছি, এমনকি আমরা এই যে এখন আমরা করোনা হেল্প সেল চালু করে আমরা চিকিৎসার জন্য অক্সিজেন সার্ভিস দিচ্ছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, গরিব মানুষকে আমরা বিনা পয়সায় ওষুধ দিচ্ছি, করোনা রোগীদের সাথে যোগাযোগ করে তাদের কি প্রয়োজন সেটা আমরা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি, এমনকি টিকার রেজিস্ট্রেশন, এমনকি করোনা পরীক্ষার জন্য যে রেজিস্ট্রেশন দরকার সেটাও কিন্তু আমরা করছি। আমি যে আপনি বলছেন হয় না, এই যে এবার ঈদের সময় আমরা গরুর হাটে গিয়ে আমি নিজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আমরা কিন্তু মাস্ক বিতরণ করেছি, হ্যান্ড স্যানিটাইজার দিয়েছি। তো এগুলো তো আমরা করেছি আমাদের দলের দায়িত্ব। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু শেষ মন্তব্য নিতে চাই মোহাম্মদ হাতেম, কারণ অনেকেরই প্রশ্ন আছে, আপনি আবার বলবেন যে আপনাকে উত্তর দেওয়ার সুযোগ দেয়নি, একদম 1 মিনিটে উত্তর দিবেন, কিন্তু তার আগে একটু যুক্ত করে নিতে চাই। ভ্যাকসিনে শ্রমিকদেরকে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে আপনারা কি উদ্যোগ নিয়েছেন, আপনারা মালিক সংগঠন? জি মোহাম্মদ হাতেম, ডিভাইসটা আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি আসলে এইটাই শেষ আলোচনাটা আনতে চাচ্ছিলাম, কারণ অনেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেক যে সময় সেই সময় নেই। তবে সর্বশেষ যেটা আমি বলতে চাই সেটা যে সরকার এর মধ্যে মানে কনসিডারেশনে এটাও নিয়েছেন যে এই খুলে দেওয়ার ব্যাপারটার মধ্যে যে শ্রমিকদেরকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা, এবং সেটার অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে গাজীপুরে শুরু হয়েছে, তো বন্ধ থাকার কারণে কিন্তু সেটা আপাতত বন্ধ রয়েছে। তো এই সপ্তাহের মধ্যে আমরা অলরেডি গতকাল থেকে বিকেএমই আমরা ডাক্তার নতুন করে ডাক্তার এবং নার্স নিয়েছি, এবং তাদেরকে দিয়ে আমরা প্রতিটা ফ্যাক্টরিতে এই সপ্তাহে আমরা কিন্তু এই ভ্যাকসিনের কার্যক্রমটা শুরু করব। এবং এটা অলরেডি সরকার আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিয়েছেন, এবং আমরা আশা করি, কারণ এখন যে পর্যায়ে আমরা গিয়েছি করোনার ঝুঁকিতে, সেখানে গণহারে ভ্যাকসিন দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই আলোচনা এখানে শেষ করতে চাই। অধ্যাপক ডক্টর মুজাহিদুল হক, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শোভা সিংহরা, ইমরান সালেহ প্রিন্স, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়ে সংযুক্ত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, ফিরে এসে